২৬ সালের মে মাসের পরে যে প্রথম শিক্ষাবর্ষ শুরু হবে, সেখানে সমস্ত বিশ্ববিদ্যালয়ে গবেষণা হবে তৃণমূল কংগ্রেসকে আদপেই কোনো রাজনৈতিক দল বলা যায় কিনা। একটা রাজনৈতিক দল কোথা থেকে আসছে সেই অতীত স্মৃতি নেই, কোথায় দাঁড়িয়ে আছে সেই বর্তমানের গতি নেই, কোথায় নিয়ে যাবে পশ্চিমবঙ্গকে সেই ভবিষ্যতের ঠিকানা জানা নেই। তৃণমূলের দর্শন একটাই, জো জিতা ও সিকান্দার, জিততে হবে, যে কোনো মূল্যে জিততে হবে। বুথে লিড চাই, লিড। যিনি বুথে লিড দিতে পারবেন তিনি যে কোনো অসামাজিক কাজ করে তৃণমূল কংগ্রেসের কাছ থেকে আশীর্বাদ পাবেন, পুরস্কৃত হবেন। যারা যে বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীদের উপরে হামলা করছেন, যারা দিনের পর দিন পশ্চিমবঙ্গে বলগাহীন সন্ত্রাসের মধ্যে দিয়ে ক্ষমতায় টিকে থাকবার চেষ্টা করছেন, যে রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে ধর্নায় বসে নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ করছেন, সেই রাজনৈতিক দলের জন্ম কিভাবে হয়েছিল 1998 সালে। কংগ্রেসের প্রবল গর্ভযন্ত্রণা। মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করে বললেন, আমি বিজেপিকে কোনো সাম্প্রদায়িক দল বলে মনে করি না। ছটফট করছে কংগ্রেস। লেবার রুমে উপস্থিত লালকৃষ্ণ আদবানি, অটল বিহারী বাজপেয়ী। ভূমিষ্ঠ হলো কংগ্রেসের গর্ভ থেকে একটি অশান্ত শিশু, জন্মেই হাত পা ছোড়াছড়ি শুরু করে দিল। বিজেপির সঙ্গে আসন সমঝোতা করলো, কিন্তু এনডিএর শরিক হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেন না মমতা ব্যানার্জি। তিনি বললেন, আমার আদর্শকেই রেখে দেব আমি উঁচু করে, আমি সিপিআইএম এর বিসর্জন চাই, সিপিআইএম কে সরাতে চাই। আমার লড়াই সিপিআইএম এর সঙ্গে, কংগ্রেসের সঙ্গে নয়। সেই মমতা ব্যানার্জি 1999 নির্বাচনে এনডিএর শরিক হলেন। আপনাদের এই জেলার মাটিতে দাঁড়িয়ে বিজেপি কর্মীরা স্লোগান দিয়েছিল, বিজেপি সমর্থিত তৃণমূল কংগ্রেস প্রার্থীকে জোড়া ফুল চিহ্নে ভোট দিন। তৃণমূল স্লোগান দিয়েছিল দমদমের মাটিতে, কৃষ্ণনগরের মাটিতে, তৃণমূল সমর্থিত বিজেপি প্রার্থীকে পদ্ম ফুল চিহ্নে ভোট দিন। সেই তৃণমূল অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রিসভার রেল মন্ত্রী হঠাৎ 2001 সালে পদত্যাগ করলেন জর্জ ফার্নান্ডেজকে কেন্দ্র করে। সারা রাজ্য জুড়ে হোর্ডিং লাগিয়ে দিল তৃণমূল। ক্ষমতা নয় সততা দেখিয়ে দিল মমতা। কংগ্রেসের গর্ভ থেকে জন্ম নিয়ে কংগ্রেসকে ভেঙে বিজেপির দরে যিনি নির্বাচনে সাফল্য পেয়ে পশ্চিমবঙ্গের রাজনীতিতে প্রতিষ্ঠিত হয়েছিলেন, আবার বিজেপির নৌকো থেকে ছিলেন রেলে, মন্ত্রিত্বে। কয়লা থেকে হাতে লাগিয়ে নিলেন ময়লা। আবার ধরলেন কংগ্রেসের হাত। যে কংগ্রেসকে দুর্নীতিগ্রস্ত বলেছিলেন, ভ্রষ্টাচারী বলেছিলেন, পরিবারতান্ত্রিক অপশাসনের দল বলেছিলেন, যে কংগ্রেসের নীতিহীনতার কথা বলেছেন, স্বৈরাচারের কথা বলেছেন, বিশ্বাসঘাতকতার কথা বলেছেন, সেই কংগ্রেসকে সঙ্গে নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেন। সেটা মানুষের জানা। জয়ী হলেন মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে। মানুষের সামনে দাঁড়িয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিছু করতে পারি বা না পারি মানুষকে ভয় মুক্ত করে দেব। মানুষ কথা বলতে পারবে, নিজের মতো করে প্রতিবাদ করতে পারবে, নিজের পতাকা নিয়ে পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে, সংখ্যাগরিষ্ঠতা পেলে বিনা বাধায় বোর্ড তৈরি করতে পারবে। সরকারের সমালোচনার অধিকার সাংবিধানিক অধিকার। ভারতবর্ষের মতো একটা গণতান্ত্রিক দেশে এই অধিকার বা ভারতবর্ষের মানুষ, ভারতের সংবিধান আমাদের দিয়েছে। কিন্তু তৃণমূল কংগ্রেস সেই অধিকারে বিশ্বাস করে না। তৃণমূল কংগ্রেসের রাজনীতি ঘৃণার রাজনীতি, প্রতিহিংসার রাজনীতি, মানুষকে ভীত সন্ত্রস্ত করে তার সমস্ত মৌলিক অধিকারকে বাজেয়াপ্ত করে নেবার রাজনীতি। আর সেই রাজনীতির প্রতিবাদ করতেই আমরা এখানে এসেছি, আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি। আগে কোথায় নিয়ে যাবেন পশ্চিমবঙ্গকে? এই অঞ্চলে তো প্রচুর উদ্বাস্তু মানুষের বাস। বিশেষ করে এই বিধানসভায় যে অঞ্চলে আমরা বক্তৃতাকে, বাংলাদেশ থেকে আগত উদ্বাস্তু মানুষজনের সংখ্যা কম নয়। কোথায় ছিল আপনাদের বাড়ি? শুধু আপনাদের নয়, কোথায় ছিল জ্যোতি বসুর বাড়ি? কোথায় ছিল প্রমোদ দাশগুপ্তর বাড়ি? কোথায় ছিল প্রফুল্ল ঘোষের বাড়ি? কোথায় ছিল আপনাদের সৌগত রায়ের বাড়ি, তপন শিকদারের বাড়ি, তথাগত রায়ের বাড়ি? কোথায় ছিল বালক ব্রহ্মচারীর বাড়ি, রাম ঠাকুরের বাড়ি? কোথায় ছিল অনুকূল ঠাকুরের বাড়ি? ওপারে গান্ধীবাদ চলেনি, একাত্ম মানববাদ চলেনি, একই বৃন্তে দুটি কুসুম চলেনি, রামনারায়ণ রাম চলেনি, দুনিয়ার মেহনতি মানুষকে ঐক্যবদ্ধ করবার আহ্বান চলেনি, গান্ধীবাদ চলেনি, হিন্দু নবরা মুসলিম ওই জিজ্ঞাসা কুঞ্জন চলেনি। কান্ডারিকে হুঁশিয়ারি দিতে দিতে, হাতে সম্প্রীতির রাখি বাঁধতে বাঁধতে 1947 সালের 15ই আগস্ট আমরা হেরে গিয়েছিলাম, পরাজিত হয়েছিলাম কূটনৈতিক ব্রিটিশ সাম্রাজ্যবাদী চতুর শয়তানির কাছে। দেশের বুকে নেমে এসেছিল এক অভিশাপ, দেশ বিভাগের অভিশাপ। কিছু মানুষ আওয়াজ তুললেন, হিন্দু মুসলমান দুটি পৃথক জাতি একই সঙ্গে বসবাস করতে পারে না, তাই মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র চাই। ধর্ম পরিবর্তন, 46-এ গ্রেট ক্যালকাটা কিলিং, মহিলাদের থাই পর্যন্ত একটা কিলিং, মহিলাদের থাই পর্যন্ত কেটে মাংসের দোকানে ঝুলিয়ে আতঙ্ক তৈরি করে দেওয়া হলো।
গণধর্ষণের পর মহিলাদের গোপনাঙ্গ থেকে রক্ত ঝরছে, সে অবস্থায় নিয়ে ঢাকার রাস্তায় প্যারেড করিয়ে দেওয়া হলো। আজকে এই রাজনীতি বর্তমানের প্রজন্ম ভুলে গিয়েছেন। আবার সেই দিন আসতে কংগ্রেস। স্বাধীন ভারতবর্ষ, কয়েকশো বছর ধরে ভারতবর্ষের মানুষ লড়াই করেছে। মন্দির মসজিদের লড়াই নয়, ভারতবর্ষের আত্মমর্যাদা, ভারতবর্ষের সভ্যতা, ভারতবর্ষের ধর্মবিশ্বাস, ভারতবর্ষের আত্মবিশ্বাস, ভারতের স্বাভিমান, ভারতের বহমানতাকে প্রতিষ্ঠা করবে বিদেশি আক্রমণ। বাংলাকে গুজরাট হতে দেব না। বর্ধমানের কৃষক, গুজরাটের শ্রমিক, মেদিনীপুরের দাসপুর, গোটা সৌরাষ্ট্র, গোটা সুরাট, গোটা আহমেদাবাদে পাথর সেটিং জুয়েলারির কাজ করছে। কেউ কেউ তাদের মধ্যে কোটিপতি হয়ে গেছেন, বিদেশেও বাড়ি কিনেছেন। গুজরাটের মানুষ গুজরাটকে গিফট সিটি উপহার দিয়েছেন, আর আমাদের মুখ্যমন্ত্রী আমাদের বাবরি মসজিদ উপহার দিতে চলেছেন। বাবরি মসজিদ। মুর্শিদাবাদে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির বলছে আমরা 70%, মুসলমান তোমরা 30%। যখন তিনি আবার বলছেন আমরা যারা হিন্দু আছি, যারা বৌদ্ধ আছি, জৈন আছি, এখানে পার্সি আছি, যারা আপনাদের এখানে গুপ্তা আছে, জয়সওয়াল আছে, আগরওয়াল আছে, দাস আছে, বোস আছে, চক্রবর্তী ব্যানার্জি আছে, আমরা সবাই দুর্ভাগা, কারণ আমরা মুসলমান হয়ে জন্মগ্রহণ করতে পারিনি। ওদের নিয়ে এসো, একজনকে অন্তত নিয়ে এসো, তারপরে কি সব আছে না এটা ওটা করে দেওয়া, ওই সব করে ওদের দলে ঢুকিয়ে নাও। আপনি মনে করছেন মুর্শিদাবাদে হয়েছে, উত্তর দিনাজপুরে হয়েছে, দক্ষিণ দিনাজপুরে হয়েছে, মালদায় হয়েছে, আসানসোলের মানুষ, দুর্গাপুরের মানুষ, অন্ডালের মানুষ, বুদবুদের মানুষ, গলসির মানুষ, বর্ধমান জেলার মানুষ নিরাপদ আশ্রয়ে বসে থাকবেন? সম্ভব নয়। ইটস আ হাইড্রা হেডেড মনস্টার। র্যাডিক্যালাইজেশন, ইসলামিক ফ্যাসিজম এগিয়ে আসছে ভারতবর্ষের দিকে, গ্রাস করেছে ইউরোপকে, আক্রান্ত কানাডা, আমেরিকায় ছিটে ফোটা মাথা তুলে দাঁড়াবার চেষ্টা করছে। চীন ছাড়া সমস্ত দেশে এই শক্তি মাথা তুলে দাঁড়িয়েছে। এই মাথাটাকে ভেঙে গুঁড়িয়ে দিতে হবে, কারণ এই মৌলবাদ শুধু হিন্দুদের খুন করছে, খ্রিস্টানকে খুন করছে তা নয়। যারা মুক্তমনা মুসলমান আছেন, সৈয়দ মুস্তফা আলীর মতো মুসলমান আছেন, কাজী নজরুলের মতো মুসলমান আছেন, এস ওয়াজিদ আলীর মতো মুসলমান আছেন। ভাই এগুলো বন্ধ রাখুন, এখানে এগুলো বন্ধ রাখুন। দুটো কাজ চলবে না, রাজনীতি করা শিখুন, তারপর মানুষের সামনে যাবেন। আজকে তারা মানুষের সামনে দাঁড়িয়ে বলছেন যে এই অবস্থার পরিবর্তনের প্রয়োজন আছে। আজকে পশ্চিমবঙ্গের পরিচয় কি? পশ্চিমবঙ্গের পরিচয় আমরা পরিযায়ী শ্রমিক। ভারতবর্ষের যেখানে কোনো নির্মীয়মান বাড়ি ভাঙা পড়বে, তার নিচে আপনারা একজন বাঙালিকে পাবেন, একজন সংখ্যালঘুকে পাবেন, মুর্শিদাবাদের রাজমিস্ত্রিকে পাবেন। টানেলের মধ্যে মানুষ আটকে যাবে, তার মধ্যে কে? তার মধ্যে বাঙালি। চলে যান দিল্লির, নয়ডায় যান, গুড়গাঁওয়ে যান, যে কোনো গেস্ট হাউসে যান, চা জলের দেওয়ার কাজ কারা করছে? উত্তর একটাই, বাঙালি। যে বাংলার মাটিতে একদিন বিহার থেকে উত্তরপ্রদেশের মানুষ আসতো কাজের সন্ধানে, কোন একটি বিহারি ছেলে যদি দিওয়ালিতে নতুন জামা পড়তো, তার বাবাকে তাকে জিজ্ঞাসা করতো তার বন্ধু, তোর বাবা নিশ্চয়ই বাংলায় কাজ করে। আজকে সেই উত্তরপ্রদেশ বিহারের মানুষ পশ্চিমবঙ্গে আসছেন না, আমরা চলে যাচ্ছি ভিন রাজ্যে। এই দুর্গাপুর, দুর্গাপুর শিল্পের সাম্রাজ্য, দুর্গাপুরে নতুন শিল্পায়ন, এই রাজ্য কোনো দরজা খুলতে পারেননি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গঠিত প্রথম সরকারে যিনি শিল্পমন্ত্রী ছিলেন, তার নাম পার্থ চট্টোপাধ্যায়, শিল্প সম্মেলন করলেন, বললেন 1,56,000 কোটি টাকার বিনিয়োগ আসছে, বিনিয়োগ হবে পশ্চিমবঙ্গে। তারপরে দেখলাম উনি একটি কারখানার উদ্বোধন করতে গেলেন। আমরা ভাবলাম নতুন কোনো কারখানা, গিয়ে দেখলাম মুরগির হ্যাচারির উদ্বোধন করে চলে এলেন। একজনের পর একজন শিল্পপতি এই রাজ্য থেকে ভিন্ন রাজ্যে চলে যাচ্ছে। 3,066টি কোম্পানি এ পর্যন্ত তাদের হেড অফিস এখান থেকে তুলে অন্য জায়গায় নিয়ে চলে গেছে। পশ্চিমবঙ্গের সেক্টর 5-এ, কলকাতার সেক্টর 5-এ গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়াররা 22,000 টাকায় মাইনের চাকরি করছে। বেঙ্গালুরুর দ্বিতীয় কথ্য ভাষা বাংলা। আপনার আমার ঘরের শিক্ষিত তরুণ তরুণীরা আজকে সেখানে চাকরি করতে চলে গেছে। বেঙ্গালুরুর দ্বিতীয় কথ্য ভাষা বাংলা। কোথায় বাঙালি, কোথায় বিনিয়োগ? কিছুদিন আগে, মাসখানেক আগে, পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যার মুখ্যমন্ত্রী এসেছিলেন পশ্চিমবঙ্গে। উড়িষ্যার মুখ্যমন্ত্রী এলেন, উনি এসে কথা বললেন, 1,00,000 কোটি টাকার বিনিয়োগের প্রতিশ্রুতি পশ্চিমবঙ্গের শিল্পপতিদের থেকে নিয়ে উড়িষ্যায় চলে গেলেন। মানে বারবার বাংলায় এটা চলবে, দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে। কতদিন চলবে এই রাজনীতি? পশ্চিমবঙ্গের চরম সর্বনাশ করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গের মেধা আজকে বাইরে চলে যাচ্ছে। সামান্যতম আর্থিক সঙ্গতি থাকলে তারা নিজেদের ছেলে মেয়েকে উচ্চ মাধ্যমিকের পর বা পারলে আগেই পশ্চিমবঙ্গের বাইরে সরিয়ে নিয়ে যাচ্ছে। 40,000 শিক্ষকের চাকরি বিক্রি হয়ে গেল। কোর্টের রায়ে 26,000 তাদের চাকরি হারিয়ে ফেললো। একজন ফিজিক্সে পিএইচডি অ্যাওয়ার্ডেড ছেলে আমার কাছে এসেছিল, বলছে দাদা চাকরি ছাড়ছি, মহারাষ্ট্রের চাকরি দিচ্ছি। আমরা কেন? স্কুলের চাকরি ছাড়বি কেন? বলেন ছাত্ররা কিরকমভাবে যেন আমার দিকে তাকায়।
আমার লজ্জা হয়। আমি মনে মনে ভাবি ওরা হয়তো এই জন্যই তাকাচ্ছে আমিও চাকরিটা কিনেছি কিনা, সেজন্য আমি এই নিশ্চিত চাকরি আজকে এই স্কুলের চাকরিটা ছেড়ে চলে যাচ্ছি। দাদা, এই পরিস্থিতি এর আগে কোনোদিন ছিল না। আমরা পশ্চিমবঙ্গে মধ্যমেধার চাষের বিরুদ্ধে, বামপন্থীদের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলাম, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যা দেখিয়ে দিলেন অতীতে কেউ কোনোদিন তা দেখাতে পারেননি। ভারতের রাষ্ট্রপতি, যিনি সংবিধানের সঙ্গে সমার্থক, যার নামে দেশকে পরিচালনা করা হয়, আদিবাসী সমাজ থেকে উঠে আসা একজন মহিয়সী নারী, তার চেহারা নিয়ে পর্যন্ত আক্রমণ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস। তার গায়ের রং আজকে তৃণমূল কংগ্রেস কিরকম সেটা নিয়েও প্রশ্ন তুলেছে। আবার যিনি তুললেন তিনি ক্ষমা চাইলেন। আসলে ওটা ক্ষমা ছিল না, নাটক ছিল। বোঝা গেল মুখ্যমন্ত্রী যেভাবে তাকে অপমান করলেন গত পরশুদিন, রাষ্ট্রপতি এসেছেন, দীর্ঘদিন ধরে রাজ্য সরকারের জানা, কিন্তু যারা এই দেশটাকে নাপাক বলে মনে করেন, যারা এই দেশটাকে দারুল হাত যুদ্ধভূমি বলে মনে করেন, যারা মনে করছেন সংখ্যা দিয়ে ভারতবর্ষ দখল করে নেব, আজকের যুগে এটা সম্ভব নয়। এই চিন্তা থেকে বেরিয়ে আসুন। মুসলমানরা একবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন, 15 বছর আগে কোথায় ছিলেন আর আজকে কোথায় এসেছেন। মুসলমানরা প্রশ্ন করুন আপনাদের নেতাদের, ফিরাদ হাকিমকে প্রশ্ন করুন, ওই আপনাদের জাভেদ খানকে প্রশ্ন করুন, সিদ্দিকুল্লাহ চৌধুরীকে প্রশ্ন করুন, যারা আপনাদের আবেগ নিয়ে, আপনাদের ধর্ম নিয়ে, আপনাদের ঐক্যবদ্ধ আবার কথা বলেন, তাদের প্রশ্ন করুন যে তাদের ছেলেমেয়েরা কোন খারিজি মাদ্রাসায় পড়েছে, কোথায় পড়াশুনো করেছে। ববি হাকিমের মেয়ে ডাক্তার হয়েছে, পিতার ধর্ম পালন করেছেন, উনি খুব ভালো করেছেন। ওনাদের ছেলেমেয়েরা ইংরেজি মিডিয়ামে পড়বে, MBA করবে, ডাক্তার হবে। আর আপনার ছেলেমেয়েরা এখানে কি করবে? বর্ডারে গিয়ে গরুর ল্যাজ ধরবে। আপনাদের ইংরেজি পড়তে দেওয়া হবে না, বিজ্ঞান পড়তে দেওয়া হবে না, আপনাদের এখানে পৃথিবীর আধুনিকতম শিক্ষা থেকে বঞ্চিত করে রাখা হবে। আমরা কারোর কাছে কোনো দয়া করুণা নেওয়ার জন্য এখানে আপনাদের সামনে আসিনি। আমরা শুধু বলতে চাই, এই শিল্পাঞ্চলের মাটিতে দাঁড়িয়ে যে 43টা রেলওয়ে প্রজেক্ট আজকে পশ্চিমবঙ্গে বন্ধ হয়ে গেছে শুধুমাত্র জমি জটের কারণে, এই পশ্চিমবঙ্গকে আজকে পশ্চিম বাংলাদেশ বানিয়ে দেবার চক্রান্ত হয়েছে। মুখ্যমন্ত্রী ঈদ উল ফিতরের মঞ্চে দাঁড়িয়ে বলছেন বিজেপি ইজ প্র্যাকটিসিং ধর্ম ইজ এ গন্ধা ধর্ম। অর্থাৎ আমরা যারা তুলসী তলায় প্রদীপ জ্বালি, আমরা গন্ধা ধর্ম পালন করি। কারণ মুখ্যমন্ত্রীর থেকে বড় ধার্মিক ভারতবর্ষে কেউ কোনোদিন জন্মগ্রহণ করেননি। মুখ্যমন্ত্রী তো বহুত্ববাদী, বহু দেবদেবী তার কাছে তার পৌঁছে যাচ্ছেন তিনি। মানুষ কিন্তু ঠিক করে নিয়েছে এবারে ছোঁয়া দিয়ে তৃণমূলকে, অনুরাগের ছোঁয়া। তৃণমূল যাবে, তৃণমূল চলে গেছে, তৃণমূল নেই, তৃণমূলের বিদায় আসন্ন। সেজন্য মুখ্যমন্ত্রী মানুষকে দেবতার দরবারে চলে গেছেন। মা কালী বলেছেন আমি কিছু করতে পারবো না। পয়লা বৈশাখের দিন মুখ্যমন্ত্রীর পুজোর পর কালীঘাটের পুজো শুরু হয়। এবার কালীমা স্বপ্নে বলে দিয়েছেন আমি কত ফাইল নিয়ে তোমাকে বাঁচাবো। আমার ভোট পরবর্তী সন্ত্রাস ওখানে তুমি, এই বালি, কয়লা, ইট, কাঠ, পাথর তোমার দুষ্টু সোনাটাতে পারবো না। আফটার অল আমি বিজি পারসন, আমার একটা ব্যস্ততা আছে। একটা নতুন কেস নিয়ে আসবে, আমি কি করে করব? তুমি আরজিকর নিয়ে এলে থামানোর সঙ্গে সঙ্গেই বকটুই আবার ওপর থেকে উঠে আসছে। এই চারিদিকে দেখে আমি বিভ্রান্ত, আমাকে তুমি ক্ষমা করো। মা কালী কালীঘাটে ওনাকে নমস্কার করে বিদায় চেয়েছেন। মুখ্যমন্ত্রী ওখানে থেমে থাকলেন না, উনি চলে গেলেন জগন্নাথ দেবের কাছে। বলছে জয় জগন্নাথ। বলেন কি কথা, এখানে আবার কি? ওখানে আবার পান্ডাদের সঙ্গে গন্ডগোল। বলে আপনাকে যেতে হবে। জগন্নাথ দেব বলছেন যেতে পারি, কিন্তু কেন যাব, কোথায় যাব? বলছেন কোথায়? দীঘার দিকে যাবেন, দীঘা, পূর্ব মেদিনীপুর, ওখানেই যেতে হবে। জগন্নাথ দেবেন বলছেন ওখানে কি? বলে আপনার মন্দির প্রতিষ্ঠা করব। জগন্নাথ দেব বলছেন আরে আমি তো সমুদ্রের পাড়ে ভালো আছি। বলছেন আপনি ভালো থাকলে কি হবে? এই সমুদ্রের প্রবল আওয়াজ রাত্রিবেলা, আমি আপনাকে শান্ত সমুদ্র তটে নিয়ে যাচ্ছি, দীঘায়, কোনো শান্তি পুরো, ওখানে চলুন। বলেন আমি জায়গা ছেড়ে যাবো কি করে? আমি তো এক জায়গায় বসে আছি। বললো এখানে তো আপনার ধাম, ওখানে আমি করে দিচ্ছি কালচারাল সেন্টার। 200 কোটি টাকা খরচা, পাবো কোথায়? জনগণের টাকায় করতে হবে। হিট করে 200 কোটি টাকা দিয়ে কালচারাল সেন্টার তৈরি হলো, কালচারাল সেন্টার, জগন্নাথ দেব কালচারাল সেন্টার। জগন্নাথ দেব ভাই বোনকে রেখে উনিও চললেন যে যাই একবার ঘুরে আছে। যাই হোক, মুখ্যমন্ত্রী কবি, তিনি যখন বলেছেন আমাকে যেতে হবে, তারপরে মহিলা, উনি যখন ডাকছেন এত আত্মীয় ওনার, আমি যাই। এরপরে বাংলায় কবে যাব ওই দিনও তৃণমূল কংগ্রেস ঠিক করে দেবে। আমার বিসর্জন কবে হবে? আশেপাশে মহরম থাকলে হবে না, অন্য কোনো সংখ্যালঘুদের অনুষ্ঠান থাকলে হবে না। এখন তো তবে শুধু যেতে দিচ্ছে, বিসর্জনের তারিখ বদলাচ্ছে, পরে বলে দেবে ফ্যামিলি প্ল্যানিং এর কথা। 4টে বাচ্চা নিয়ে আসা যাবে না, দুটো করে নিয়ে এসো বছরে। কবে যাব, শীতে যাব না বর্ষায় যাব ঠিক করবে। সেজন্য দেবী দুর্গার উপরেও খুব একটা ভরসা করতে পারছেন না। শেষে ধরেছে এখন মহাকাল। মহাকাল, উত্তরবঙ্গে মহাকাল হবে। উত্তরবঙ্গের জন্য চোখের জলে বুক ভাসিয়ে দিয়েছিলেন দক্ষিণবঙ্গে দাঁড়িয়ে। পাহাড় হাসছে, জঙ্গল হাসছে। জঙ্গলে মুখ্যমন্ত্রীর মুখে হাসি ফুটিয়ে দেননি জঙ্গল মহলের ভোটাররা।
মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে গেছেন, ওখানেও বিগত নির্বাচনে সাফ করে দিয়েছে ওখানকার মানুষ, উত্তরকন্যা তৈরি করেছেন। বলেছিলেন উত্তরবঙ্গের মানুষকে দক্ষিণবঙ্গে কলকাতায় নবান্নে আসতে হবে না, ওখানে মন্ত্রী যাবে, ওখানে সচিব যাবে, ওখানে গিয়ে পালা করে তারা আপনাদের পাশে আপনাদের হয়ে কাজ করবে। উত্তরবঙ্গের জন্য যে টাকা বরাদ্দ করে দিলে জল গরম হয় না, তারও পুরো টাকা খরচা হয় না, এক জায়গার টাকা অন্য জায়গায় নিয়ে চলে যায়। মিড ডে মিলের টাকা চলে গেল বকটুইতে, মুসলমানদের জন্য কেঁদে চোখের জলে বুক ভাসিয়ে দিচ্ছেন। 300 মিটার দূরে বসে পুলিশ কফি খাচ্ছে, আর বকটুইয়ে সংখ্যালঘু মহিলা সংখ্যালঘু বাচ্চারা জীবন্ত পুড়ছে। তারপরে তাদের টাকা দেওয়া হলো কোথায়? দরিদ্র বাচ্চাদের মিড ডে মিলের টাকা ওখানে চলে গেল। উনি বললেন আমি পারি, আমার এটা ক্ষমতা আছে। মুসলমানদের দিকে তাকিয়ে বলছেন তোমাদের বিজেপি খুন করবে, আক্রমণ করবে। আর আপনারা কি নির্বোধ? বুঝতে পারছেন না? গত 3 বছরে পশ্চিমবঙ্গে কত রাজনৈতিক খুন হয়েছে? যত রাজনৈতিক খুন হয়েছে তার মধ্যে 95% মুসলমান, আর 95%-এর মধ্যে 99% বলছে আমরা সিবিআই এর তদন্ত চাই, আমরা পুলিশ চাই না, আমরা সিআইডি চাই না, আমরা শুধুমাত্র সিবিআই তদন্তে চাই। কারণ অভিযোগের তীর, অভিযোগের আঙুল তৃণমূল কংগ্রেসের দিকে। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। আমরা আপনাদের কাছে এসেছি সরাসরি কথা বলতে, এই অঞ্চলের মানুষের সঙ্গে কথা বলতে। আপনারা যদি আপনাদের পদবীর পরিবর্তন চান, ধর্মের পরিবর্তন চান, তুলসী তলার পাতিটা বন্ধ করে দিতে চান রাস্তা ওদিকে, আর আপনারা যদি চান যে আপনারা এদিকেই থাকবেন, হরিবল ধ্বনি দেবেন, আপনারা এই মাটিতে থেকে দেবী দুর্গার পুজো করবেন, তাহলে আমরা এদিকে বাঁচতে হবে কোন দিকে আপনারা থাকবেন। আপনারা যদি মনে করেন পশ্চিমবঙ্গটা পশ্চিম বাংলাদেশ হয়ে যাবে, ওখানে রবীন্দ্রনাথের মূর্তি ভাঙচুর করে দেওয়া হবে, সত্যজিৎ রায়ের বাড়ি জ্বলবে, রবীন্দ্রনাথের বাড়ি জ্বলবে, সুনীল গাঙ্গুলির বাড়ি জ্বলবে, যোগী আদিত্যনাথের মঠকে ওখানে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে, যদি আপনারা সেটাকে সমর্থন করেন আপনারা ওদিকে, আর যদি সেটা না করেন তাহলে আমরা এদিকে, এগুলো আমরা পশ্চিমবঙ্গে চলতে দেব না। আপনাদের ঠিক করতে হবে আপনারা কোন দিকে যাবেন। কারণ পশ্চিমবঙ্গকে স্তব্ধ করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। কার্যত এর রাজ্যে কোনো উন্নয়ন নেই। উন্নয়নের নামে যেটা আছে সেটা স্লোগান। একবার আপনারা শুনেছিলেন চিতাবাঘ ঢুকে গিয়েছিল বছর 4-5 আগে, না একটু বেশি হবে, শিলিগুড়ির মলে একবার চিতাবাঘ ঢুকেছিল, মনে আছে? কেন ঢুকেছিল? আরে পশুও তো শুনতে পায়। বারবার বলছেন উন্নয়ন আপনাদের চোখে দেখতে পাচ্ছেন না, ডাক্তার দেখান। তো মানুষ তখন কি করলেন? মানুষ প্রথমে গেল চিকিৎসকের কাছে, বলে চোখ ঠিক আছে কিনা, বললো ঠিক আছে। তারপরে হসপিটালে গিয়ে পাওয়ার চেক করালো, ওখানেও বলছে ঠিক আছে। তারপরে উন্নয়ন দেখবার জন্য বোতল ভেঙে পিছনের কাঁচটা নিয়ে খুঁজতে থাকলো, দেখতে পেলো না। উন্নয়নটা কি সেটা দেখবার জন্য, এই প্রবল উন্নয়ন দেখবার জন্য জঙ্গল থেকে চিতা বাঘ ঢুকে পড়লো আজকে শিলিগুড়ির মলে। বাঘও খুঁজে বেড়াচ্ছে কোথায় উন্নয়ন। এ সরকার আপনি পৃথিবীতে কোথাও পাবেন না। এখন আবার বলছেন মোদি দয়া আছে, যে কোনোদিন মোদিকে ফেলে দেবো। আর মানুষ ভাবছে এ তো ডেঙ্গির মশা মারতে পারে না, মোদি মারতে বেরিয়ে পড়েছে। এ কতদিন চলবে নাটক? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আমাদের এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল নিউজ 16 বাংলা। জয় হিন্দ, বন্দে মাতরম।